হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম নতুন ইন্টারেস্টিং ড্রামা নিয়ে। আশা করি ড্রামাটি তোমাদের সকলের অনেক ভালো লাগবে। তাহলে চলো আর দেরি না করে এক্সপ্লেনেশন স্টার্ট করি। ড্রামার শুরুতেই আমরা ইয়াংশু নামের একটা ছেলেকে দেখতে পাই। রিকা নামের একটা মেয়ে তাকে রিলেশনের জন্য কনভিন্স করার ট্রাই করছিল, কিন্তু ইয়াংশু তাকে ডিরেক্ট বলে দেয়, আমার এইসবে কোনো ইন্টারেস্ট নেই। এইসব বলতে বলতে তারা দুজন গাড়ির কাছে গিয়ে দেখতে পাই ইয়াংশুর গাড়িটা পুরোপুরি নোংরা করে একটি মেয়ে সেখানে বসে আছে। তারা দুজন এতে অবাক হয়ে মেয়েটির দিকে তাকিয়ে থাকে। মেয়েটি এতে বিরক্ত হয়ে বলে, তাকিয়ে আছো কেন? তোমরা কি আগে কখনো কাউকে তার এক্সের উপর রিভেঞ্জ নিতে দেখোনি? এই কথা শুনে রিকা খুবই রেগে যায়, কারণ ইয়াংশু এইমাত্র বলেছিল মেয়েদের প্রতি তার ইন্টারেস্ট নেই, কিন্তু এখন তো সে জানতে পারলো ইয়াংশুর অলরেডি গার্লফ্রেন্ড ছিল। এতে সে রেগে গিয়ে ইয়াংশুকে থাপ্পড় মেরে সেখান থেকে চলে যায়। ইয়াংশু তো কিছুই বুঝতে পারে না। সে মেয়েটিকে বলে, তুমি আমার গাড়ি কেন নোংরা করছো? এটি শুনে মেয়েটি ইয়াংশুর কাছে ক্ষমা চাইতে শুরু করে। সে বলে, আমি নাম্বার প্লেটটা খেয়াল করিনি, গাড়িটি দেখতে একদম আমার এক্স বয়ফ্রেন্ডের মতো হয়, আমি ভুল করে ফেলেছি। আর এটা পরিষ্কার করতে যত টাকা লাগবে সেটাও আমি দিতে চাই। ইয়াংশু এতে রাজি হয়ে যায়, কিন্তু জিয়া তখন সাডেনলি সেন্সলেস হয়ে যায়। ইয়াংশু তখন তৎক্ষণাৎ তাকে হসপিটালে নিয়ে গেলে ডক্টর তাকে বাবা হওয়ার জন্য কংগ্রাচুলেশন জানায়। ইয়াংশু তখন ক্লিয়ার করে বলে যে আমি তার হাজবেন্ড নই। এরপর সে জিয়াকে নিজের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে বলে, এখানে গাড়ি ক্লিন করার জন্য টাকা পাঠিয়ে দিও। সে জিয়াকে প্রপার রেস্ট নিতে বলে সেখান থেকে চলে যায়। আর ডক্টর জিয়াকে জানায় তার বাচ্চা পুরোপুরি হেলদি আছে এবং সেই নিউজটা তার ফ্যামিলিকে জানাতে পারে। কিন্তু জিয়া নিউজটা শুনে প্রচণ্ড আপসেট হয়ে যায়। হসপিটাল থেকে বেরিয়ে সে আগের কথাগুলো কল্পনা করতে থাকে। তার মা তাকে বারণ করা সত্ত্বেও সে কোনো কথা না শুনে তার বয়ফ্রেন্ড মিনসুর সাথে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। এ কথা ভেবে সে ডক্টর লিওকে এসএমএস করে বলে যে আমি অ্যাবর্শন করতে চাই। আর কিছু দূর যেতে হঠাৎ করেই সে রাস্তায় তার মাকে বসে থাকতে দেখে। সে তখন দ্রুত তাকে নিয়ে বাড়ি চলে যায়। ডিনার করার সময় তার মা জানতে চায়, তোমার কি হয়েছে? তোমাকে এত আপসেট লাগছে কেন? মিনসুর সাথে কি কিছু হয়েছে? জিয়া তখন বলে, আমাদের ব্রেকআপ হয়ে গেছে। তার মা কথা শুনে ভীষণ আপসেট হয়ে যায়। অ্যাকচুয়ালি সকালে সে জিয়ার ওয়াশরুম ক্লিন করতে গিয়ে তার প্রেগনেন্সি কিটটা দেখতে পেয়েছিল, কিন্তু সে এ ব্যাপারে জিয়াকে কিছুই বলে না। পরদিন সকালে সে ডিরেক্ট মিনসুর অফিসে চলে যায় এবং তাকে দেখা মাত্রই তাকে অ্যাটাক করে। সবাই তখন জিয়ার মাকে শান্ত করার ট্রাই করলে সে অফিসের সবার সামনে বলতে থাকে, চিটার, তুমি আমার মেয়েকে প্রেগনেন্ট করে এখন কিভাবে তাকে ছেড়ে দিতে পারো? মিনসু এসবের কিছুই বুঝতে পারছিল না। অ্যাকচুয়ালি সে নিজেই জানতো না জিয়া প্রেগনেন্ট। জিয়া তখন অলরেডি হসপিটালে অ্যাবর্শন করার জন্য ওয়েট করছিল। ঠিক তখনই মিনসু তাকে ফোন করে বলে, সত্যি কি তুমি প্রেগনেন্ট? জিয়া ভাবতে থাকে মিনসু এটা কিভাবে জানলো। সে বলে, হ্যাঁ আমি প্রেগনেন্ট, কিন্তু এতে তোমার উপর কোনো ইফেক্ট পড়বে না, আমি অলরেডি অ্যাবর্শনের ব্যবস্থা করে ফেলেছি। জিয়ার মা তখন সাইড থেকে তাকে বকাবকি করতে শুরু করে যে তুমি প্লিজ এসব কিছু করো না এবং এখনই আমার সাথে দেখা করো। জিয়া তখন কিছুটা ঘাবড়ে যায় এবং দ্রুত তার মায়ের সাথে দেখা করতে চলে যায়। তার মা মিনসু এবং জিয়াকে একসাথে বসিয়ে তাদের প্রবলেমগুলো জানতে চায়। মিনসু তখন বলতে শুরু করে, আমি যদি জানতাম তুমি প্রেগনেন্ট তাহলে কখনোই ব্রেকআপ করতাম না। জিয়া তখন বলে ওঠে, হ্যাঁ আমি প্রেগনেন্ট, কিন্তু এই বাচ্চার বাবা তুমি নও। মিনসু কথা বিশ্বাসই করতে চায় না, কারণ তার বিশ্বাস জিয়া তাকে ভালোবাসতো আর সব সময় তার সাথেই থাকতো। তার চিট করার কোনো চান্সই নেই। সে জানতে চায় তাহলে এই বাচ্চার বাবাকে। জিয়া তখন চুপ করে থাকে। তখন হঠাৎ করে ইয়াংশু এসে বলে, এই বাচ্চার বাবা আমি। তাকে দেখে জিয়া খুব অবাক হয়ে যায় এবং এরপর সে নিজেও ইয়াংশুর কথাকে অ্যাপ্রিসিয়েট করে, কিন্তু মিনসু তারপরেও কথা বিশ্বাস করতে চায় না। জিয়ার মা তখন মিনসুর সাথে আর কথা না বাড়িয়ে জিয়া এবং ইয়াংশুকে নিয়ে বাড়ি চলে যায়। আর রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় শিয়া নামের একটা মেয়ে তাদের দুজনের পিকচার তুলে নেয়। এরপর সে ডিরেক্ট এগুলো ইয়াংশুর দাদুকে গিয়ে দেখায়। দাদু এগুলো দেখে ভীষণ রেগে যায় এবং ইয়াংশুকে বলতে থাকে, আমি আগেই জানতাম তোমার মতো ছেলে কখনোই এই ফ্যামিলির জন্য পারফেক্ট হতে পারে না।
তুমি একদম তোমার মায়ের মতোই হয়েছ। আমি ঠিক করেছি নেক্সট উইক শিয়ান ফ্যামিলির বড় মেয়ে মিস শিয়ার সাথে তোমার বিয়ে দিব। আর আমার কথা অমান্য করলে আমি তোমাকে এবং তোমার মাকে এই ফ্যামিলি থেকে বের করে দেব। দাদুর ডিসিশন মেনে নেওয়া ছাড়া সেই মুহূর্তে ইয়াংশুর আর কোনো উপায় ছিল না। এদিকে জিয়ার মা ইয়াংশুকে খুব পছন্দ করে ফেলে। আর সে সাজেস্ট করে যেহেতু জিয়া প্রেগনেন্ট, তারা যেন দ্রুত বিয়ে করে ফেলে। জিয়া এবং ইয়াংশু দুজনেই এতে চিন্তায় পড়ে যায়, কারণ অ্যাকচুয়ালি তাদের মধ্যে তো কোনো রিলেশনই ছিল না। ঠিক তখনই ইয়াংশুকে মেসেজ করে জানানো হয় আগামীকাল তোমার বিয়ে, আর দাদু তোমাকে এক্ষুনি দেখা করতে বলেছে। মেসেজটি পেয়ে সে কথা না শেষ করেই দ্রুত জিয়ার বাড়ি থেকে বেরিয়ে যায়। আর বাড়ি ফিরে সে দেখতে পায় শিয়া তার ওয়েডিং ড্রেস চুজ করছে, আর দাদু তাকে এজন্যই ডেকে পাঠিয়েছে। ইয়াংশু এতে খুব বিরক্ত হয় এবং শিয়াকে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। এরপর শিয়ার কাছে একটা কল আসে। ফোনটা রিসিভ করেই শিয়া বলে, কাল আমার বিয়ে, তুমি আমায় আর কল করবে না। এ কথা বলে সে ফোনটি কেটে দেয়। তাকে ফোন করা ছেলেটি আর কেউ নয়, বরং জিয়ার চিট করা বয়ফ্রেন্ড মিনসু। মিনসু তখন খুব আপসেট হয়ে পড়ে, নিজের প্রতি তার খুব রাগ হচ্ছিল। এদিকে ইয়াংশু রাতে জিয়ার বাড়ির সামনে গিয়ে তাকে নিচে আসার জন্য বলে। এরপর সে জিয়াকে বলে, পরিবার থেকে আমার বিয়ে ঠিক করেছে, কিন্তু আমি বিয়ে করতে চাই না। তুমি কি কোনোভাবে আমার বিয়ে আটকাতে পারবে? কিন্তু যেহেতু তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না, এজন্য জিয়া তার কথায় রাজি হয় না। সে আংশুকে কংগ্রাচুলেশন জানিয়ে বাসায় ফিরে যায়। রুমে ঢুকতেই তার মা তাকে বলে, কাল তোমার আঙ্কেল তোমার আর ইয়াংশুর বিয়ের ব্যাপারে কথা বলার জন্য বাসায় আসবে। এটা শুনে জিয়া খুবই চিন্তিত হয়ে পড়ে। সে বুঝতে পারছিল না কি করবে। পরদিন শিয়া যখন ব্রাইডাল মেকআপে বিজি ছিল, তখন সেখানে মিনসু এসে বলতে থাকে, তুমি আমাকে চিট করে অন্য কাউকে কিভাবে বিয়ে করতে পারো? এই বলে সে ভাঙচুর করতে থাকে। বাইরে দাঁড়িয়ে ইয়াংশু এসব কিছু দেখছিল, কিন্তু সে কোনো বাধা না দিয়ে বিয়ের স্টেজে চলে যায়। আর ওদিকে মিংসুর ধাক্কা লেগে শিয়ার মা পড়ে সেন্সলেস হয়ে যায়। শিয়া তখন মিংসুকে থ্রেট দিয়ে বলে, আমার মায়ের যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের পুলিশ স্টেশনে মিট হবে। এরপর সে একাই বিয়ের স্টেজে চলে আসে। তাদের বিয়ের প্রিপারেশন অলমোস্ট কমপ্লিট। ঠিক তখনই সেখানে জিয়া চলে আসে আর বলে, তুমি আমায় প্রেগনেন্ট করে এখন অন্য কাউকে কিভাবে বিয়ে করছো? তখন এটা শুনে সকলেই অবাক হয়ে যায়। ইয়াংশু তখনই জিয়ার কাছে যেতে চায়, কিন্তু শিয়া যেতে দেয় না। ইয়াংশুর দাদু তখন বলে, তুমি যদি এখান থেকে চলে যাও তাহলে আর কখনোই এই ফ্যামিলিতে ফিরতে পারবে না। ইয়াংশু তখন শিয়ার হাত সরিয়ে জিয়াকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। ইয়াংশুর দাদু তখন তার বাবা মাকে রাগারাগি করতে থাকে, কারণ তার বাবাও ঠিক সেম কাজটাই করেছিল। বিয়ের আগেই ইয়াংশুর মা প্রেগনেন্ট থাকায় তার বাবা কারো কথা না শুনে তার মাকে বিয়ে করেছিল। পরের সিনে দেখা যায় শিয়া তার মাকে দেখার জন্য হসপিটালে যায়। সে বলে, আমাকে সবার সামনে অপমানিত হতে দেখে তোমরা নিশ্চয়ই খুশি হয়েছ। তখন তার মা আগের দিনের কথা মনে করতে থাকে। শিয়া বলেছিল, আমি এই বিয়ে করতে চাই না, কিন্তু বিজনেস পারপাসে এবং নিজেদেরকে বাঁচাতে তার বাবা মা তাকে এই বিয়ের জন্য বাধ্য করে। শিয়া আবারও তার মাকে এসব বন্ধ করার জন্য বলে, কিন্তু তার মা জিয়ার সাথে ইয়াংশুর বিয়ে না হওয়া পর্যন্ত শিয়াকে ট্রাই করে যেতে বলে। এদিকে ইয়াংশুর বাবা মা নিজেদের মধ্যে ডিসকাস করে যে তারা ইয়াংশুর অনাগত সন্তানকে কিছুতেই অস্বীকার করতে পারে না। এজন্য ইয়াংশুর মা তখন ইয়াংশুকে কল করে বলে, তুমি জিয়াকে নিয়ে কালই আমাদের সাথে মিট করো। পরদিন সে জিয়াকে নিয়ে তার মায়ের সাথে মিট করার জন্য একটা রেস্টুরেন্টে আসে। সেখানে জিয়ার মাও উপস্থিত ছিল। ইয়াংশুর মা প্রথমে কিছুটা ডাউট করছিল যে সত্যি কি তাদের মধ্যে কোনো রিলেশন আছে, নাকি বিয়ে থেকে পালানোর জন্য সে অ্যাক্টিং করছে। জিয়া তখন ইয়াংশুর মাকে বানিয়ে বানিয়ে তাদের রিলেশনের স্টোরি শুনিয়ে দেয়। সবকিছু শুনেই জিয়া এবং ইয়াংশুর মা দুজনেই যত দ্রুত সম্ভব তাদের বিয়ের রেজিস্ট্রেশন করে ফেলার কথা বলে। ইয়াংশুর মা সিদ্ধান্ত নেয় কালকেই তারা এই কাজটা সেরে ফেলবে। সেই মুহূর্তে ইয়াংশু আর জিয়ার এই সিদ্ধান্ত মেনে নেওয়া ছাড়া আর কিছুই করার ছিল না। পরদিন টাইমলি সবাই রেজিস্ট্রি অফিসে পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা দুজনই বিভিন্ন এক্সকিউজ দেখিয়ে বিষয়টি স্কিপ করার ট্রাই করছিল, কিন্তু এতে কোনো কাজ হয় না।
তাদের দুজনের মা সবার সব এক্সকিউজের সলিউশন দিয়ে তাদের ম্যারেজ রেজিস্ট্রেশন কমপ্লিট করে দেয়। সবকিছু শেষে ইয়াংশুর মা জানায়, আমি তোমাদের দুজনের জন্য একটা অ্যাপার্টমেন্ট ঠিক করেছি। এটা শুনে তারা দুজনেই অবাক হয়ে যায়। ইয়াংশুর মা তখন বলে, তোমরা ম্যারিড কাপল, তাই তোমরা একসাথে থাকবে এটাই তো স্বাভাবিক, নাকি তোমরা কোনোভাবে আমাদের বোকা বানানোর চেষ্টা করছো? জিয়ার সাথে সাথেই ইয়াংশুর হাত ধরে বলে, না না, আমরা তো সবসময় একসাথেই থাকতে চেয়ে। অন্যদিকে দেখা যায় ইয়াংশুর গ্র্যান্ডপা সবকিছুর জন্য শিয়ার কাছে ক্ষমা চায় আর বলে, তুমি চিন্তা করো না, আমি বেঁচে থাকতে অন্য কেউ এই বাড়ির বউ হতে পারবে না। আমি তোমার বাবাকে কথা দিয়েছিলাম, তুমি হবে আমার গ্র্যান্ড ডটার ইন ল। কিছুক্ষণ পর ইয়াংশুর মা এসে তাকে জানায় ইয়াংশুর ম্যারেজ সার্টিফিকেট অলরেডি রেডি হয়ে গেছে। এ কথা শুনে গ্র্যান্ডপা গিয়ে তাকে থাপ্পড় দিয়ে বলে, তুমি কি ভুলে গেছো আমি এই ফ্যামিলির গার্ডিয়ান? আমার পারমিশন ছাড়া তুমি কিভাবে এটা করতে পারলে? ইয়াংশুর মা তখন আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। পরদিন জিয়া তার ফ্রেন্ডের সাথে সবকিছু ডিসকাস করছিল। সে বলছিল ইন ফিউচার সে তার বাচ্চাকে নিজের পরিচয়ে একাই বড় করবে। তার মা যেমন তাকে খুব আদর যত্নে বড় করেছে ঠিক তেমনটাই। এ সময় তাদের বাড়ির কলিং বেল বেজে ওঠে। গেট খুলে জিয়া দেখতে পায় শিয়া সেখানে এসেছে, কিন্তু প্রথমে জিয়া তাকে চিনতে পারে না। সে পরিচয় জানতে চাইলে শিয়া বলে, যার বিয়ে ভেঙেছ তাকেই তুমি চিনতে পারছো না? জিয়া তখন বুঝতে পারে এর সাথেই ইয়াংশুর বিয়ে ঠিক হয়েছিল। শিয়া তাকে প্রশ্ন করে, তুমি কি আমার জন্য একটুও সরি ফিল করছো না? তোমার মনে হয় না তুমি যে কাজটি করেছো সেটা অন্যায়? জিয়া তখন প্রতিবাদ করে বলে, তুমি কি কখনো ইয়াংশুর কাছে জানতে চেয়েছো সে কি তোমাকে বিয়ে করতে চায় কিনা? ইয়াংশুর সন্তান আমার গর্ভে, তাহলে আমি কিভাবে তাকে অন্য কাউকে বিয়ে করতে দেব? সে তখন তাকে ডিরেক্ট অ্যাবর্শন করার কথা বলে। জিয়া এতে রেগে গেলে শিয়া তাকে গোল্ড ডিগার বলে ইনসাল্ট করতে শুরু করে। এর পরের সিনে ইয়াংশু এবং জিয়া তার মাকে বিদায় জানিয়ে একসাথে অ্যাপার্টমেন্টে চলে যায়। সেখানে গিয়ে ইয়াংশু জিয়ার জন্য একটি এগ্রিমেন্ট রেডি করে নিয়ে আসে। এগ্রিমেন্ট অনুযায়ী তারা কেউ কারো লাইফে ইন্টারফেয়ার করতে পারবে না। তারা দুজনেই যে যার মতো লাইফ লিড করতে পারবে। ঘর নোংরা করা যাবে না। আর সবশেষে লেখা আছে এই এগ্রিমেন্ট 3 মাস পর ক্লোজ হয়ে যাবে। জিয়া তখন জানতে চায় এগ্রিমেন্টে কেন 3 মাসের কথা উল্লেখ আছে? বেবি না হওয়া পর্যন্ত তো আমাদের একসাথে থাকার কথা ছিল। কিন্তু ইয়াংশু তখন জানায়, এতদিন পর আমাদের সেপারেট হওয়াটা একটু টাফ হয়ে যাবে। আর ততদিনে তোমাকে দেখতে বোঝা যাবে যে তুমি প্রেগনেন্ট। এটা নিয়ে আমাকে পরে প্রবলেমে পড়তে হবে। এজন্য আমি 3 মাস পরে সেপারেশনের ডিসিশন নিয়েছি। কিন্তু এরপরও আমি তোমার এবং তোমার বেবির সব খরচ বহন করব। এসব শুনে জিয়া খুব ইনসাল্ট ফিল করে। এগ্রিমেন্টের পেপারটা সে ইয়াংশুর মুখের উপর ছুঁড়ে দিয়ে বলে, হ্যাঁ আমি জানি সবকিছু ফেক, কিন্তু তাই বলে তুমি আমাকে এভাবে ইনসাল্ট করতে পারো না। ঠিক তখনই ইয়াংশুর মা কিছু খাবার নিয়ে আসে আর জানতে চাই, তোমরা কি নিয়ে কথা বলছো, কোন জিনিসটা ফেক? তখন তারা দুজনেই সিচুয়েশনটা কন্ট্রোল করে বলে, আসলে আমরা বেবির নাম ঠিক করছিলাম। তো তাদেরকে খাবার দিয়ে ইয়াংশুর মা সেখান থেকে চলে যায়। তারা দুজনও খাওয়া শেষ করে যে যার মতো অফিসে চলে যায়। অফিসে যাওয়া মাত্রই জিয়ার ম্যানেজার তাকে দেখা করার জন্য বলে। জিয়া তখন সেখানে যাওয়ার পর ম্যানেজার তাকে একটা রিজাইন লেটার দিয়ে বলে, আমি শুনেছি তুমি প্রেগনেন্ট, এজন্য তোমার আর কাল থেকে অফিসে আসার প্রয়োজন নেই। জিয়া তখন খুব রেগে যায়, কারণ প্রেগনেন্ট কেউ জব করতে পারবে না এটা কোনো নিয়ম নয়। এজন্য সে ম্যানেজারকে আইন বহির্ভূত কাজ করার জন্য থ্রেট দিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। ম্যানেজার তখন বলে ওঠে, তুমি তো বিয়ের আগেই প্রেগনেন্ট হয়েছো, এরপরও তুমি কিভাবে এত বড় মুখ করে কথা বলছো? জিয়া তখন কিছু বলতে যাওয়ার আগেই সেখানে ইয়াংশু চলে আসে। ম্যানেজার তাকে দেখেই ভয় পেয়ে যায়। ইয়াংশু বলে, অন্য কারো লাইফে ইন্টারফেয়ার করার রাইট তোমাকে কে দিয়েছে? আর তোমাকে কে বলেছে এই বাচ্চার কোনো বাবা নেই? এরপর সে জিয়ার হাত ধরে বলে, আমি ওর হাজবেন্ড, আর এই বাচ্চার বাবা আমি। এমপ্লয়ীদের সাথে এরকম আচরণ করার জন্য ওই ম্যানেজারকে ফায়ার করে দেওয়া হয়। এরপর সে জিয়াকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। সবকিছু দেখে জিয়া অবাক হয়ে যায়। অ্যাকচুয়ালি সে জানতো না ইয়াংশু এই কোম্পানির সিইও। ইয়াংশু তখন মজা করে বলে, তুমি কি ভেবেছিলে আমি আনএমপ্লয়েড? জিয়াও তখন হেসে বলে, হ্যাঁ আমি তাই ভেবেছিলাম, কিন্তু তুমি যা বললে সেটা খুবই মজার ছিল। হাজব্যান্ড ওয়াইফ, এই বলে তারা দুজন হাসতে থাকে।
ঠিক তখনই তাদের সামনে লিফটের দরজা ওপেন হয়ে যায় আর তারা দেখতে পায় সেখানে শিয়া দাঁড়িয়ে আছে। ইয়াংশু তখন জিয়ার হাত ধরে লিফটে উঠে পড়ে। শিয়া তখন জিয়াকে বলতে শুরু করে, তুমি কি জানো আমরা দুজন একসাথে ছিলাম? তুমি যদি আমাদের মাঝে না আসতে তাহলে এখনো আমরা দুজন একসাথেই থাকতাম। এ কথা শুনে ইয়াংশু রেগে গিয়ে শিয়াকে হাত ধরে লিফটের বাইরে নিয়ে আসে আর বলে, তুমি যদি নেক্সট টাইম জিয়াকে আর কোনো উল্টোপাল্টা কথা বলার ট্রাই করো তাহলে এর ফল ভালো হবে না। তো গভীর রাতে জিয়ার হঠাৎ ঘুম ভেঙে যায়। সে বাসায় খাবার খুঁজছিল। ড্রয়িং রুমে সে ইয়াংশুকে ঘুমিয়ে থাকতে দেখে তার দিকে তাকিয়ে ভাবতে থাকে, ছেলেটা খুব হ্যান্ডসাম আর ইনোসেন্ট। সে খুব ক্লোজলি তাকে দেখছিল। তখন হঠাৎ করেই ইয়াংশুর ঘুমটা ভেঙে যায়। সে জিয়াকে এরকম তাকিয়ে থাকতে দেখে চমকে ওঠে। জিয়া বলে, আমি খাবার খোঁজার জন্য এসেছিলাম। এই কথা শুনে ইয়াংশু তার জন্য নুডলস বানিয়ে নিয়ে আসে। জিয়া সেটি খেতে খেতে বলছিল, তুমি আমার জন্য আর এরকম কিছু করবে না, তাহলে আমি তোমার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাব। কিন্তু আমাদের এগ্রিমেন্ট তো মাত্র 3 মাস পরেই শেষ হয়ে যাবে। এজন্য আমি তোমার উপর ডিপেন্ড হতে চাই না। ইয়াংশু তখন কিছু না বললেও সারা রাত সে জিয়ার কথাগুলো ভাবতে থাকে। এদিকে পরদিন সকালে শিয়া গ্রান্ডপাকে জানায়, আমার সন্দেহ হচ্ছে জিয়া আর ইয়াংশু সবকিছু অ্যাক্টিং করছে। কিছুক্ষণ পর সেখানে ইয়াংশুর বাবা মা গ্র্যান্ডপার সাথে কথা বলতে আসে। গ্র্যান্ডপা তখন জানায় নেক্সট দিন থেকে মিস শিয়া তাদের কোম্পানিতে ইয়াংশুর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করবে। তার বাবা মা তখন গ্র্যান্ডপাকে বোঝানোর চেষ্টা করে ইয়াংশু বিষয়টা একদমই অ্যালাউ করবে না। কিন্তু গ্র্যান্ডপা তখন ক্লিয়ারলি জানিয়ে দেয় তার ডিসিশনের কোনো পরিবর্তন হবে না। পরদিন সকালে ইয়াংশুর মা তাদের বাসায় যেয়ে বলে, তারা যদি খুব তাড়াতাড়ি নিজেদের বাড়িতে শিফট করে সেখানে তারা সবাই একসাথে থাকবে, যেন জিয়ার এখানে একা সব কাজ করতে না হয়। এমনকি সে তাদের দুজনের জন্য এঙ্গেজমেন্ট রিংও নিয়ে এসেছিল, কারণ তাদের বিয়েতে কোনো কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়নি। ইয়াংশুর মার এসব আচরণ দেখে জিয়ার খুব গিল্টি ফিল হচ্ছিল। তার মনে হচ্ছিল এভাবেই মানুষটির কাছে সবকিছু আড়াল করে যাওয়া তার একদমই উচিত হচ্ছে না। কিছুক্ষণ পর তারা সবকিছু গুছিয়ে ইয়াংশুর বাড়িতে শিফট হয়ে যায়। রাতে শুয়ে জিয়া ইয়াংশুকে বলছিল, আন্টি বলেছে তুমি নাকি কখনো বিয়ে করতে চাইতে না, তাহলে তুমি কি সারা জীবন একা থাকার প্ল্যান করেছিলে? ইয়াংশু তখন জানায়, আমি লাইফে সবসময় একা ছিলাম আর এখনও তাই আছি। জিয়া তখন বলে, তুমি খুব ভালো একজন মানুষ। মাঝে মাঝে আমি ভাবি যদি আমাদের মাঝে এই বেবির কোনো কিছু না থাকতো তাহলে হয়তো তোমার সাথে আরো ভালো কিছু সময় কাটানোর পর আমি তোমার প্রতি উইক হয়ে যেতাম। এদিকে দেখা যায় মিনসু তার ফ্রেন্ডের সাথে বসে ড্রিঙ্ক করছে। তখন তার ফ্রেন্ড তাকে বলে, আমি জানি তুমি শিয়াকে পছন্দ করো, কিন্তু সত্যি বলতে জিয়ায় তোমার পারফেক্ট ম্যাচ হবে। মিনসু তখন নিজেও বিষয়টা রিয়েলাইজ করে। তার ফ্রেন্ড বলে, আগামীকাল আমার বোনকে রিসিভ করতে তুমি কি আমার সাথে এয়ারপোর্টে যাবে? মিনসু তখন মনে পড়ে জিয়া এবং রিয়ান খুব ভালো ফ্রেন্ড ছিল। তখন সে তার ফ্রেন্ডকে একটু রেস্টুরেন্টের অ্যাড্রেস দিয়ে বলে তারা রিয়ানকে রিসিভ করার জন্য সেখানে ওয়েট করবে। এদিকে রিয়ান এয়ারপোর্টে নেমে জিয়াকে ইনফর্ম করে। জিয়া তার সাথে দেখা করার জন্য একটু রেস্টুরেন্টে চলে যায় আর সেখানে গিয়ে সে দেখতে পায় মিনসু ও তার ফ্রেন্ড রিয়ানের জন্য সেখানে ওয়েট করছে। মিনসুকে দেখে জিয়া সেখান থেকে চলে যেতে চাইলে রিয়ান জানতে চায় তার কি হয়েছে। সে তখন তাকে মিনসু চিট করার ব্যাপারটা খুলে বলে আর জানায় আমাদের ব্রেকআপ হয়ে গেছে। মিনসু তখন সেখানে এসে জিয়ার সাথে কথা বলার চেষ্টা করলে জিয়া জানিয়ে দেয়, আমি ম্যারিড, সো আর কখনো আমার সাথে কথা বলার চেষ্টা করবে না। এ কথা বলে সে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। সে এইসব কিছু আড়াল থেকে শুনছিল। সে বুঝে যায় বিয়ের আগে মিনসু এবং জিয়া দুজন রিলেশনশিপে ছিল। তার কাছে এই পুরো বিষয়টা বেশ ইন্টারেস্টিং মনে হয়। এদিকে অফিসে বসে ইয়াংশু গত রাতে জিয়ার কথাগুলো ভাবছিল। এই সময় জিয়া সেখানে গিয়ে তাকে বলে, আজ আমরা দুজন একসাথে বাড়ি ফিরবো। কিন্তু ইয়াংশু যেন কোনোভাবে বিষয়টা স্কিপ করতে চাইছিল। তখন তার একজন কলিগ এসে জানায়, আজ আমাদের কোনো মিটিং নেই। আর এ কথা শুনে জিয়া তাকে সাথে করে বাড়িতে নিয়ে যায়। বাড়ি ফিরে তারা দেখতে পায় ইয়াংশুর বাবা মা গ্র্যান্ডপায়ের সাথে কথা বলছে। গ্র্যান্ডপা তাদেরকে দেখে ইয়াংশুকে বলে, তুমি কি এই বাইরের মেয়েটিকে আমাদের প্রপার্টি শেয়ার করে দিতে চাচ্ছ? যদি তাই হয় তাহলে তুমি আর তোমার মা এই মেয়েটিকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। ইয়াংশু তখন প্রচন্ড রেগে তাকে বলে, তুমি সবকিছুর রাজা? আমি শুধুমাত্র তোমার রেসপেক্ট করি কারণ তুমি বয়সে আমার থেকে বড়। কিন্তু তুমি যদি আর কখনো জিয়া এবং তার মাকে ইনসাল্ট করার ট্রাই করো তাহলে আমি চুপ করে থাকবো না।
যে আমার ওয়াইফ আর এই বাচ্চাটিও আমার। তাদের কাউকে নিয়ে কথা বলার কোনো রাইট তোমার নেই। এ কথা বলে সে জিয়ার হাত ধরে সেখান থেকে চলে যায়। ইয়াংশুকে এভাবে প্রতিবাদ করতে দেখে তার মায়ের অনেক ভালো লাগে। পরদিন সকালে শিয়া ইয়াংশুর বাড়িতে গিয়ে বলে, আমরা কি ফ্রেন্ড হয়ে থাকতে পারি না? ইয়াংশু তখন তাকে ডিরেক্ট না করে দেয়। শিয়া তখন তার কাছে জানতে চায় জিয়া এক্স্যাক্টলি কবে কনসিভ করেছিল। ইয়াংশু তখন একটু চিন্তা করে বলে দেয় ডিসেম্বরের মাঝামাঝিতে সে কনসেপ্ট করেছিল। এটা শুনে শিয়ার মনে ডাউট তৈরি হয়। সে ভাবতে থাকে বেবিটা কি সত্যি ইয়াংশুর। তখন সে একজন ডক্টরের কাছে গিয়ে ডিএনএ টেস্টের ব্যাপারে বলে। এরপর সে ওখান থেকে বেরিয়ে মিনসুর সাথে মিট করে এবং তার ব্যাপারে জানতে চায়। মিনসু তখন প্রশ্ন করে, তুমি জিয়াকে কিভাবে চিনো? সে জানায় যে মেয়েটি তার বিয়ের দিন সেখানে এসে ঝামেলা করেছিল, সেই মেয়েটি আসলে জিয়াই ছিল, আর তার জন্যই ইয়াংশুর সাথে তার বিয়েটি ভেঙে গিয়েছে। মিনসুর কাছেও বিষয়টি খুব ইন্টারেস্টিং মনে হয় যে কিভাবে তারা চারজন এভাবে কানেক্টেড হয়ে গেল। সে তখন জানতে চায় তোমাদের ব্রেকআপ কবে হয়েছিল, এই বাচ্চাটি কি কোনোভাবে তোমার? মিনসু তখন বলে জিয়া যেহেতু ম্যারিড তাই এই বাচ্চাটি নিশ্চয় তার হাজবেন্ডেরই হবে। শিয়া তখন এ ব্যাপারে আর কিছু না বলে সেখান থেকে এদিকে সবাইকে সবকিছু নিয়ে এভাবে মিথ্যা বলার জন্য জিয়ার খুব গিল্টি ফিল হচ্ছিল। সেজন্য সে ইয়াংশুকে এসএমএস করে জানায়, আমি যত দ্রুত সম্ভব সবকিছু এন্ড করে দিতে চাই। এসএমএসটি পেয়ে ইয়াংশু সাথে সাথে অফিস থেকে বেরিয়ে জিয়ার সাথে মিট করে এবং জানতে চায় তোমার কি হয়েছে। জিয়া তখন তাকে সবকিছু খুলে বলে, আর এটাও বলে আমি যত দ্রুত সম্ভব আমার জন্য একটা আলাদা বাসা ঠিক করব। ইয়াংশু চুপ করে শুধু তার কথাগুলো শুনছিল। এরপর সে অফিসে ফিরে জিয়াকে কল করে জানায়, আমি তোমাকে নতুন বাসা খুঁজতে হেল্প করব। এই সময় সে দেখতে পায় মিনসু তার জন্য তার অফিসে ওয়েট করছে। ইয়াংশু জানতে চায় তুমি এখানে কি করছো? মিনসু তখন ইয়াংশুকে বলে, আমি একজনকে বলতে শুনছিলাম জিয়ার বেবিটি নাকি তোমার নয়, তাই আমি এ ব্যাপারে জানতে এসেছিলাম। ইয়াংশু তখন খুব স্ট্রিক্টলি বলে দেয় যে যে বা যারা এ ধরনের কথা স্প্রেড করার চেষ্টা করছে আমি তাদেরকে কোনো ছাড় দেব না। এ কথা শুনে মিংসু সেখান থেকে বেরিয়ে ইয়াংশুর বাবা মিস্টার হুয়ানের অফিসে গিয়ে তার সাথে মিট করে। তারা দুজন কিছুক্ষণ কথা বলার পর মিস্টার হুয়ান শিয়াকে ডেকে মিনসুর সাথে মিট করিয়ে দেয় আর বলে, আজ থেকে মিনসু এই কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হিসেবে জয়েন করছে আর তুমি হলে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। শিয়া বা মিনসু কেউই এখানে হুয়ানকে বুঝতে দেয় না যে যে তারা আগে থেকেই একে অপরকে চেনে। জিয়া যেহেতু অনেকদিন তার মায়ের বাসায় যায় না, এজন্য ইয়াংশু তার মন ভালো করার জন্য তাকে সেখানে নিয়ে যায়। রাতে জিয়ার মা জিয়াকে বলছিল, আমার অনেক ভয় হয় কখনো যদি তোমাকে আমার মতো করে একা বেবিকে বড় করতে হয়। জিয়া নিজেও এটা নিয়ে চিন্তিত হয়ে ইয়াংশু রুমে চলে যায়। ইয়াংশু তখন তাকে হঠাৎ জড়িয়ে ধরে বলে, আমার মনে হয় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তুমি চাইলে আমরা সারা জীবন একসাথে থাকতে পারি। জিয়া তখন ইয়াংশুকে দূরে সরিয়ে দিয়ে বলে, এটি কখনোই সম্ভব নয়। পরদিন তারা দুজন অফিসে গিয়ে সেখানে মিনসুকে দেখতে পায়। মিনসু জানায় সে রিপ্রেজেন্টেটর হিসেবে এই কোম্পানিতে জয়েন করেছে। এ কথা শুনে তারা দুজনেই বুঝতে পারছিল নিশ্চয়ই এর পিছনে অন্য কোনো কারণ আছে। এজন্য সে আগে থেকেই তাকে সাবধান করে দেয়। কিছুক্ষণ পর দেখা যায় সত্যি মিনসু আর শিয়া মিলে এটা ছড়িয়ে দেওয়ার ট্রাই করে যে যে বেবিটা অ্যাকচুয়ালি ইয়াংশুর নয়, আর এই নিউজটা তারা পাবলিক করে দেয়। এটা দেখা মাত্রই মিস্টার হোয়ান শিয়াকে ডেকে জানতে চায় যে কে এই নিউজটা পাবলিক করেছে। মেইনলি সে শিয়াকে ডাউট করছিল, এজন্য সে শিয়াকে প্রশ্ন করে তুমি কি এখনো ইয়াংশুকে পছন্দ করো? শিয়া কিছু বলার আগেই মিনসু তার হাত ধরে বলে, আমরা দুজন রিলেশনশিপে আছি, আপনি যা ডাউট করছেন তা সম্পূর্ণ ভুল। এ কথা শুনে মিস্টার হান খুবই অবাক হয়ে যায়। কিছুক্ষণ পর সে ডিরেক্ট একটি বারে গিয়ে ড্রিঙ্ক করতে শুরু করে। মিনসু এই সুযোগে মিস্টার হানকে বুঝিয়ে বলে নিউজটি সত্যি কিনা সেটা জানার জন্য আপনার ডিএনএ টেস্টের ব্যবস্থা করা উচিত। এদিকে রাতে হঠাৎ করে জিয়া ফিল করে তার বেবিটি ভিতরে মুভ করছে। তখন সে এটি ইয়াংশুকে জানালে ইয়াংশু খুব এক্সাইটেড হয়ে বেবির সাথে কথা বলতে শুরু করে। জিয়ার বিষয়টি খুব ভালো লাগছিল, কিন্তু ঠিক তখনই বাড়ি থেকে ইয়াংশুর ফোন আসে এবং সে দ্রুত সেখানে চলে যায়। তো সেখানে গেলে তার মা তাকে জানায়
তোমার বাবা নাকি তোমার সাথে দেখা করতে চেয়েছে, কিন্তু সে যখন তার বাবার রুমে যায়, তার বাবা তার সাথে একটা কথাও বলে না। পরদিন অফিসে মিনসু ইয়াংশুকে নিউজটির কথা জানায় আর বলে তোমার বাবা এজন্যই তোমার উপর রেগে আছে। এ কথা শুনে সে তার বাবার কেবিনে চলে যায়। মিস্টার হোয়ান তখন ইয়াংশুর কাছে নিউজটার ব্যাপারে জানতে চাইলে ইয়াংশু তাকে সব সত্য বলে দেয়। হোয়ান তখন রেগে গিয়ে যত দ্রুত সম্ভব জিয়াকে ডিভোর্স দেওয়ার কথা বলে, কিন্তু ইয়াংশু তখন স্পষ্ট জানিয়ে দেয় প্রথম দিকে বিষয়টি অ্যাক্টিং ছিল ঠিকই, কিন্তু এখন তারা দুজন দুজনকে ভালোবাসে, এজন্য সে কোনোভাবেই জিয়াকে ছেড়ে যাবে না। এ কথা বলে সে অফিস থেকে বেরিয়ে যায়। তবে এ ব্যাপারে সে জিয়াকে কিছুই বলে না। এদিকে জিয়া অফিসে গিয়ে শিয়া এবং মিনসুকে একসাথে দেখতে পায়। তাকে দেখে মিনসু শিয়ার হাত ধরে জিয়াকে বলে আমরা দুজন রিলেশনশিপে রয়েছি। সে ভেবেছিল জিয়া হয়তো জেলাস ফিল করবে, কিন্তু জিয়া তাদের কংগ্রাচুলেশন জানিয়ে সেখান থেকে চলে যায়। তো রাতে বাড়ি ফিরে ইয়াংশু আবারও জিয়াকে জড়িয়ে ধরে বলে তুমি আমায় ছেড়ে যেও না প্লিজ, তুমি আর আমি মিলে বেবিকে বড় করব। আমরা সারা জীবন একসাথে থাকব, আর সব প্রবলেম একসাথে সলভ করব। জিয়া নিজেও তখন এটা ভেবে একসাথে থাকার ডিসিশন নেয়। কিন্তু পরদিন অফিসে যাওয়ার সময় মিস্টার হোয়ান জিয়াকে অ্যাভয়েড করেছিল। তার ওয়াইফ বিষয়টি নোটিস করে পরে জানতে চায় তার কি হয়েছে, কিন্তু মিস্টার হোয়ান এই বিষয়ে তার ওয়াইফকে কিছুই বলে না। তো অফিসে গিয়ে সে আবারও ইয়াংশুকে ফোন করে জিয়াকে ডিভোর্স দেওয়ার কথা বলে, আর ইয়াংশু তখন আবারও তার বাবাকে স্পষ্ট জানিয়ে দেয় যে সে এরকম কিছুই করবে না। মিস্টার হোয়ান তখন রেগে গিয়ে বলে ওকে ফাইন, তাহলে আমি এই বিষয়টি নিজেই হ্যান্ডেল করছি। এরপর সে একটি রেস্টুরেন্টে গিয়ে জিয়ার সাথে মিট করে। সে তাকে নিউজটি দেখিয়ে জানতে চায় এসব সত্যি কিনা। কোনো উপায় না পেয়ে জিয়াও তখন মিস্টার হোয়ানকে সব কিছু বলে দেয়। হোয়ান তখন রেগে গিয়ে জিয়াকে বলে আমি আমার ছেলের সাথে কথা বলেছি, সে তোমাকে ছাড়তে চায়, তাই আমি চাই তুমি তাকে ছেড়ে দাও আর যত দ্রুত সম্ভব ডিভোর্সের ব্যবস্থা করো। জিয়াও তখন চুপচাপ তার কথা মেনে নিয়ে সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু কিছু দূর যেতে তার ব্লিডিং শুরু হয়ে যায় এবং সে ওখানেই সেন্সলেস হয়ে পড়ে। খবর পেয়ে ইয়াংশু এবং মিনসু দ্রুত জিয়াকে হসপিটালে নিয়ে যায়। তার সেন্স ফিরে এলে সে ইয়াংশুর কাছে জানতে চায় তার বেবি ঠিক আছে কিনা। ইয়াংশু তাকে জানায় অতিরিক্ত টেনশনের কারণে তার শুধু ব্লিডিং হয়েছিল, তার বেবির কোনো ক্ষতি হয়নি। এ কথা শুনে জিয়া কিছুটা রিল্যাক্স ফিল করে। ইয়াংশু তখন তার বাবার আচরণের জন্য জিয়ার কাছে ক্ষমা চায় আর বলে যে যাই বলুক না কেন আমি তোমাকে ছেড়ে কখনোই যাব না। এরপর সে জিয়াকে ঘুম পাড়িয়ে তার কেবিন থেকে বের হয়ে দেখতে পায় তার বাবা সেখানে দাঁড়িয়ে আছে। মিস্টার হোয়ান অ্যাকচুয়ালি গিল্টি ফিল করছিল, এজন্য সে জিয়াকে সরি বলতে সেখানে এসেছিল। কিন্তু ইয়াংশু তার কোনো কথা না শুনে বলে প্রয়োজন হলে আমি ফ্যামিলির সবাইকে ছেড়ে জিয়া এবং তার বেবিকে নিয়ে একসাথে থাকবো, আর নেক্সট টাইম যদি তুমি আমাদেরকে সেপারেট করার ট্রাই করো তাহলে আমি ভুলে যাব যে তুমি আমার বাবা। বাড়িতে ইয়াংশুর মা জিয়াকে নিয়ে খুব টেনশন করছিল। মিস্টার হোয়ান বাড়ি ফিরে তাকে জানায় জিয়া এবং তার বেবি দুজনেই সুস্থ আছে। এরপর সে নিজের অফিসে চলে যায়। সে আর মিনসু এসে তখন তার কাছে ডিএনএ টেস্টের রিপোর্ট জানতে চায়। মিস্টার হোয়ান তখন ইয়াংশুর কথাগুলো ভেবে তাদেরকে বলে বেবির সাথে ইয়াংশুর ডিএনএ মিলে গেছে। নেক্সট টাইম যদি তোমরা আর এ ধরনের কোনো রিউমার ছড়ানোর ট্রাই করো তাহলে এর ফল ভালো হবে না। এ কথা শুনে তাদের দুজনের ডাউট হয়। তাদের মনে হচ্ছিল মিস্টার হোয়ান মিথ্যা বলছে, এজন্য তারা নিজেদের মধ্যে ডিসকাস করে বিষয়টি ইয়াংশুর মাকে জানিয়ে দেয়। ইয়াংশুর মা তখন প্রচণ্ড রেগে গিয়ে ডিরেক্ট হসপিটালে গিয়ে জিয়ার কাছে জানতে চায় এ বেবিটা সত্যি ইয়াংশুর কিনা। জিয়া কিছু বলার আগে সেখানে ইয়াংশু চলে আসে আর বলে মা বেবিটা আমার না হলেও আমি ওকে নিজের পরিচয়ে বড় করব। কিন্তু তার মা এই বিষয়টি একদমই মেনে নিতে পারে না। সেও তখন যত দ্রুত সম্ভব তাদের ডিভোর্সের অ্যারেঞ্জমেন্ট করতে বলে এবং সেখান থেকে চলে যায়। বাড়ি ফিরে এসে সে তার হাজবেন্ডকে বলে তুমি আগেই সব কিছু জানতে তাই না, এজন্যই তোমায় এই কয়দিন খুবই নার্ভাস লাগছিল। তার হাজবেন্ড তখন তাকে বুঝিয়ে বলে যে প্রথম দিকে এই নিউজটা শুনে তার ভীষণ রাগ হয়েছিল, কিন্তু ইয়াংশুর দিকে তাকিয়ে সে এখন এটা মেনে নেওয়ার ট্রাই করছে। এ কথা শুনে ইয়াংশুর মা আরও বেশি রেগে গিয়ে রাতের অন্ধকারে হসপিটালে গিয়ে জিয়াকে তার বাড়িতে দিয়ে আসে। সে জিয়ার মাকে সবকিছু খুলে বলে, কিন্তু তিনি এসব কিছু বিশ্বাস করতে চাইছিলেন না। জিয়া তখন তার মায়ের সামনে সবকিছু স্বীকার করে নেয়। সবকিছু শুনে ইয়াংশুর মায়ের কাছে তার ক্ষমা চাওয়া ছাড়া আর কোনো উপায়ই ছিল না।
ইয়াংশুর মা সেখান থেকে চলে যাওয়ার সময় জিয়া বলে ওঠে, আন্টি এ কথা সত্যি যে শুরুতে আমরা দুজন অ্যাক্টিং করছিলাম, কিন্তু বিশ্বাস করুন আপনাদের সবার সাথে টাইম স্পেন্ড করে আমি ইয়াংশুকে সত্যিই ভালোবেসে ফেলেছি আর আপনাদের প্রতি দুর্বল হয়ে পড়েছি। আপনার ভালোবাসা আর যত্ন আমি সারা জীবন মনে রাখবো। আমি অনেকবার আপনাকে সবকিছু জানিয়ে দিতে চেয়েছি, কিন্তু আমি আপনাকে ফেস করতে ভয় পেয়েছি। এজন্যই আমি অনেক চেষ্টা করেও সত্যটা বলতে পারিনি। ইয়াংশুর মা তখন কাঁদতে কাঁদতে বলে, তুমি শুধু তোমার আর তোমার বেবির কথাই চিন্তা করেছো, কখনো আমার ছেলের রেপুটেশনের কথা ভাবোনি। তুমি ভাবোনি মানুষ এ কথা জানলে তাকে কি পরিমাণ ইনসাল্ট করবে। তুমি খুব স্বার্থপর। এ কথা বলে সে সেখান থেকে চলে যায়। জিয়া তখন তার মাকে ধরে অনেকক্ষণ কান্না করে। এদিকে ইয়াংশু হসপিটালে জিয়াকে দেখতে না পেয়ে তার মায়ের কাছে জানতে চায় জিয়া কোথায়। তার মা তাকে বলে তিনি জিয়াকে বাড়িতে দিয়ে এসেছেন। এ কথা শুনে সে তার মায়ের সাথে রাগারাগি করে জিয়ার বাড়িতে চলে যায়, কিন্তু সেখানে জিয়ার মা তাকে জিয়ার সাথে মিট করতে দেয় না। কিছুক্ষণ পর মিনসু জিয়ার বাড়িতে গিয়ে জিয়ার সাথে মিট করে। সে জিয়াকে আবার কনভিন্স করার ট্রাই করছিল, কিন্তু জিয়া তাকে স্পষ্ট জানিয়ে দেয় সে কোনো চিটারকে আর লাইফে অ্যালাউ করবে না। এরপর রাতে সে ইয়াংশুকে কল করে বলে, আমার কিছু ভালো লাগছে না, আমার মাইন্ডটা একটু ফ্রেশ করা দরকার। কালকে কি তুমি আমায় নিয়ে কোথাও ঘুরতে যাবে? তার কথা মতো ইয়াংশু তাকে নিয়ে ঘুরতে চায়। জিয়া ইয়াংশুর হাত ধরে বলে, ফাইনালি আমরা একসাথে, শুধু তুমি আর আমি, আমাদের মাঝে আর কেউ নেই। ইয়াংশু বলে, আমি এভাবেই তোমার সাথে সারা জীবন কাটিয়ে দিতে চাই, তুমি থাকবে তো আমার সাথে? জিয়া তখন নিশ্চুপ হয়ে যায়। এরপর তারা সারাদিন একসাথে খুব সুন্দর মোমেন্ট স্পেন্ড করে। রাতে জিয়ার বাড়ির সামনে এসে তাকে বিদায় জানানোর সময় ইয়াংশু তাকে আই লাভ ইউ বলে, কিন্তু জিয়া শুধু তার দিকে তাকিয়ে মুচকি হেসেই চলে যায়। ইয়াংশু তখন কিছুটা নার্ভাস হয়ে তাকে বলে, তুমি আমায় আই লাভ ইউ টু বললে না যে? জিয়া তখন কিছুক্ষণ চুপ থেকে বলে, কিছু কথা না হয় আমাদের নেক্সট মিটিংয়ের জন্য রাখা থাক। এই বলে সে বাসায় ফিরে যায়। ইয়াংশু তখন বাড়ি ফিরে গাড়ি থেকে নামার সময় খেয়াল করে সেখানে একটা লেটার রাখা আছে। লেটারটি পড়ে সে বারবার জিয়াকে কল করতে থাকে, কিন্তু তার ফোন সুইচ অফ পেয়ে সে দৌড়ে তার বাড়িতে চলে যায়। কিন্তু সেখানে গিয়ে দেখতে পায় জিয়া এবং তার মা অন্য কোথাও শিফট হয়ে গেছে। তখন সে বুঝতে পারে লেটারটি সত্যি জিয়ার পক্ষ থেকে তার জন্য লাস্ট লেটার ছিল। এরপর ঘটনা 5 বছর পরে শিফট হয়ে যায়। ইয়াংশু সেক্রেটারি বলে, বস আপনি এতগুলো বছর ধরে ম্যামকে খোঁজার জন্য বারবার এই জায়গাটিতেই কেন আসেন? তিনি তো অন্য কোথাও থাকতে পারেন। ইয়াংশু তখন বলে, এই জায়গাটি জিয়ার খুব পছন্দ ছিল, এখানে তার হোম টাউন। আমার বিশ্বাস ওকে একদিন আমি এখানেই খুঁজে পাবো। এ কথা বলে সে চুপচাপ হাঁটতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর সে দেখতে পায় রাস্তার সাইডে একটা বাচ্চা মেয়ে ফ্রুট সেল করছে। ইয়াংশু তখন মেয়েটির কাছে যেয়ে বলে, আমি কিছু ফ্রুটস কিনতে চাই। মেয়েটি তখন দূরে দাঁড়িয়ে থাকা তার মাকে বলে, মা এই আঙ্কেল কিছু ফ্রুটস নিতে চাই। এ কথা শুনে মেয়েটির মা পিছন ফিরে তাকিয়ে অবাক হয়ে যায়। ইয়াংশুও মেয়েটির মাকে দেখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। দীর্ঘ 5 বছর পর তার সাথে জিয়ার দেখা হলো। তারা দুজনেই দুজনের দিকে অপলকভাবে তাকিয়ে থাকে। আর সবশেষে এভাবে তাদের দুজনের অসমাপ্ত কাহিনীটা শেষ হয়ে যায়। তো তোমাদের কেমন লাগলো গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।